নমস্কার বন্ধুরা, আজকে শুনছেন রহস্যের ছায়ার পরবর্তী পর্বগুলি। কলমে লিপিকা বিশ্বাস। সকালবেলা সুমন্ত বাজারহাট করে এসে কালী মন্দিরের পেছনের দিকটার ঝোপঝাড়, আগাছা, শুকনো ডালপালা সব নিজ হাতে পরিষ্কার করছে। বিনি বারান্দা থেকে চিৎকার করে বলল, সুমন্ত, খেতে আয়। সুমন্ত একটু কাঁধ সোজা করে বলল, আর একটু বাকি আছে বিনিদি, কাজটা শেষ করে আসছি। কিছুক্ষণ পরে সে ঘামে ভিজে হাতের কাজ সেরে টিউবওয়েলে চেপে হাত মুখ ধুয়ে খাওয়ার ঘরে ঢুকলো। বাড়ির সবার সকালের খাওয়া শেষ হয়ে গেছে। বিনি তাকে একটি স্টিলের থালায় দুটো রুটি আর একটা ছোট্ট বাটিতে ডাল দিল। সুমন্ত মেঝেতে বসে চুপচাপ খাওয়া শুরু করলো। এমন সময় করবী তার ছেলে রোহনের হাত ধরে দোতলা থেকে নিচে নেমে খাওয়ার ঘরে ঢুকলো। সুমন্ত তাকে দেখে তৎক্ষণাৎ সোজা হয়ে বসল। করবী হালকা ভুরু কুঁচকে তার থালার দিকে তাকালো। তারপর বিনিকে বলল, বিনিদি, কয়টা রুটি দিলে সুমন্ত দাকে? বিনি স্বাভাবিক ভঙ্গিতে বলল, দুটো। সুমন্ত দা যুবক মানুষ, দুটো রুটিতে কি হয়? রুটি আরও আছে? হ্যাঁ আছে দিদি, বেশি দিলেও নেয় না। করবী এবার সুমন্তের দিকে তাকিয়ে বলল, কেন? লজ্জা করো না, যতগুলো রুটি খেতে পারবে ততগুলোই খাবে। এবার করবী বিনিকে বলল, সুমন্ত দাকে একটা ডিম সিদ্ধ দাও, আর ওই তরকারিটাও দাও যা সকালে করেছো। সুমন্ত লজ্জায় মাথা নিচু করে নিয়ে বলল, না না থাক, এই ঠিক আছে। করবী গলার সুর নরম করে বলল, না, তুমি আমাদের মতো মানুষ, কাজ করো বলে আলাদা করে তোমার খাবার কম দেওয়া হবে না। আমরা যা খাবো তুমিও তাই খাবে, আর পেট ভরে খাবে। নিজেকে কখনো কাজের লোক ভাববে না, এই বাড়িতে কেউ আলাদা নয়। সুমন্ত চুপ করে রইল। তার বুকের মধ্যে কেমন এক কোমল আবেগ জমে উঠল। করবীর কথা শুনে সে কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আপনি অনেক বড় মনের মানুষ বৌদিমণি, আমি আপনার এই কথা কখনো ভুলব না। করবী কিচ্ছু বলল না, রান্নাঘরে গিয়ে দুধ গরম করতে ব্যস্ত হলো। বিনি আরও দুটো রুটি, এক বাটি সবজি আর একটা ডিম সিদ্ধ এনে রাখলো সুমন্তের থালায়। সুমন্ত একটু লজ্জায় পড়ে বলল, এত কিছু কেন দিলে বিনিদি? বিনি হেসে বলল, বৌদিমণি তো দিতে বলল, খাও তুমি। রোহন এসে মেঝেতে সুমন্তের থালার পাশে বসে পড়ল। সে কৌতূহল ভরে বলল, কাকু, কি খাচ্ছ তুমি? সুমন্ত তাড়াতাড়ি বলল, আরে না না বাবু, ওঠো, মেঝেতে বসা ঠিক নয়। রোহন নাছোড়বান্ধা গলায় বলল, তুমিও তো মেঝেতে বসেছ। না বাবু, তুমি ছোট, তোমার বসা ঠিক নয়। এই সময় করবী গরম দুধের গ্লাস হাতে নিয়ে এসে সুমন্তের কথা শুনে হেসে বলল, বসুক না তোমার পাশে, বসে খাক না একদিন। সে রোহনের হাতে গ্লাসটা দিয়ে বলল, কাকুর পাশে বসে খাও তো দেখি, কে আগে খেতে পারে, তুমি না তোমার কাকু? সুমন্ত হেসে তাকালো রোহনের দিকে। রোহনের চোখে মুখে আনন্দ। সে ঢকঢক করে গরম দুধটা শেষ করে বলল, আমি আগে খেয়েছি, কাকু হেরে গেছে। সুমন্ত হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, তুমিই জিতেছ। এই সময় গোপাল এলো কুঁড়ে ঘর থেকে। গলায় ঘাম ঝরছে। মোড়ল মশাইকে রোগী দেখতে সাহায্য করে সে এখন প্রায় সারাদিন কুঁড়ে ঘরেই কাটায়। করবী বলল, গোপালদা, রোহনকে পড়ানোর মতো কাউকে খুঁজছো তো? ঠিক আছে বলে গোপাল মোড়লের ঘরের দিকে গেল। বিনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ওইটুকু 3 বছরের বাচ্চা কি পড়বে বলো তো? করবী গাম্ভীর্য গলায় বলল, শহরে তো 2.5 বছরে স্কুলে দিয়ে দেয়, এখানে আমরা পিছিয়ে আছি। বিনি অবাক হয়ে বলল, সে কি? এই বয়সে বাচ্চারা খেলবে, মাটি নিয়ে গড়াগড়ি খাবে, পাখির পিছনে দৌড়বে, সে না হয়ে স্কুলে যাবে? আশ্চর্য দিনকাল। পেট থেকে পড়তে না পড়তেই স্কুলে ঠেলবে বাপ মা। করবী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় নেই, এত প্রতিযোগিতা চারদিকে, ছেলেমেয়েরা না শিখলে পিছিয়ে পড়বে। আমার কাছে তো রোহনের পড়তেই চায় না। ওর পিসি লক্ষ্মীকে বলতে পারো পড়াতে, ও তো খাওয়ার সময় ছাড়া নিচেও নামে না তেমন, সারাদিন ঘরে থেকে কি করে জানে। অত সুন্দর মেয়েটা দিনকে দিন কেমন রুক্ষ হয়ে যাচ্ছে।
সুমন্ত কথাটা শুনে তাকালো বিনির দিকে। করবি কিছু বলল না, রোহনকে নিয়ে দোতলায় চলে গেল। গোপাল মোড়লের ঘর থেকে একটা ওষুধের বোতল নিয়ে বেরিয়ে এলো। সুমন্তের খাওয়া শেষ হয়ে গেছে। সবিতা দেবী এসে সুমন্তকে বললেন, গাছে আম পেকেছে দেখলাম, পেড়ে আনতো। যাচ্ছি বলে সুমন্ত ঘর থেকে বেরোলো। সুমন্ত হাতে একটা লগা নিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল ধীর পায়ে, কিন্তু চোখগুলো অতিরিক্ত সতর্ক। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, মাঝে মাঝে কাকের কর্কশ ডাক যেন এই নিস্তব্ধতায় ছুঁচলো শীষ ফোটাচ্ছে, ভার আরও গা ছমছম করে তুলছে। সুমন্ত একবার থেমে পেছনে তাকালো, যেন নিশ্চিত হতে চাইছে কেউ তার পিছু নিচ্ছে না তো। তারপর পেছনে গিয়ে ধীর চোখে তুলল দোতলার দিকে। ঝুল বারান্দায় খোলা, শুধু সামনে রেলিং দেওয়া, কেউ নেই সেখানে। জানালাগুলো বন্ধ, ছাদেও কেউ নেই। কিন্তু একটু যেন বেশিক্ষণ তাকিয়ে রইল ঝুল বারান্দার এক কোণায়, যেখানটায় পুরনো কাঠের একটা ফালি হেলে পড়ে আছে। নিচতলায় দুটো জানালা খোলা। সুমন্ত লগাটা মাটিতে রেখে নিচতলার পেছনে বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঝুঁকে কিছু খুঁজতে লাগলো মাটির ধারে। মাথা নিচু, চোখ জোড়া যেন চোরাবালির মতো কিছু একটা খুঁজে ফিরছে। কিন্তু কিসের খোঁজ? কোনো হারানো জিনিস নাকি? হঠাৎ সে থমকে গেল। একটা শুকনো পাতার নিচে হাত দিয়ে কিছু একটা বের করলো, সম্ভবত কাগজ। চোখ মেলে সেটার দিকে তাকালো মাত্র এক মুহূর্ত, তারপর পকেটে গুঁজে ফেললো দ্রুত, যেন কেউ দেখে ফেললে অস্বস্তিকর কিছু হবে। তারপর ধীরে ধীরে এগোলো কোণের খোলা জানালার দিকে। সে বেশ ভালো করে ঘরের ভেতরটা দেখলো। ছড়ানো ছিটানো কিছু পুরনো জিনিসপত্র, ধুলো মাখা চেয়ার। এই ঘরে কেউ থাকে না বলেই মনে হচ্ছে, কিন্তু সুমন্ত যেন জানে কি দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে ভেতরের থেকে দরজা ঠেলার একটা হালকা খসখসে আওয়াজ এলো। সুমন্ত চমকে উঠল, সঙ্গে সঙ্গে সরে এলো জানালা থেকে। তার চোখ ঘুরল এদিক ওদিক দ্রুত। কেউ কিছু দেখলো? কেউ বুঝলো কিছু? তারপর আচমকা সে পায়ের পাশে পড়ে থাকা লগাটা হাতে তুলে নিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল আম গাছটির দিকে। মুখটা অদ্ভুতভাবে নিরাবেগ, কোনো ভাবলেশ নেই, কিন্তু চোখের গভীরে যেন এক চাপা আগুন জ্বলছে। গাছটা কাছেই। সে লগা তুলে পাকা আম পাড়তে শুরু করলো, তবে মনটা যেন পুরোপুরি এখানে নেই। চোখ বারবার সরে যাচ্ছে দোতলার দিকে, যেন কারো উপস্থিতি খুঁজছে। সে জানে না দোতলায় কয়টি ঘর, কে কোন ঘরে থাকে। আসলে দোতলায় সে এখনও পা রাখেনি। নিচতলারও শুধু মোড়ল আর গোপালের ঘর ছাড়া আর দুটো শোয়ার ঘরে ঢোকেনি। রাতে সে শুচ্ছে সামনের কুঁড়ে ঘরটিতে। ঝুল বারান্দায় এসে দাঁড়ালো রোহন। কাকু! সুমন্ত চমকে উপরে তাকালো। রোহন বলল, ওই আমটা পাড়ো। সুমন্ত নিঃশব্দে আম পাড়ল, তারপর লগা চালিয়ে আমটা পাড়তে থাকলো। তার চোখ এবার গেল করবীর দিকে, যে এসে দাঁড়িয়েছে রোহনের পাশে। তারা দুজনেই নিচে তাকিয়ে আছে, কিন্তু সুমন্তের চোখে ফুটে উঠেছে এক অদ্ভুত ঠান্ডা স্থিরতা, যেন ভেতরে কিছু চাপা রয়েছে, যা সে দেখাচ্ছে না। রোহন বলল, আমি নিচে যাব, আম খাবো। করবী কিচ্ছু বলল না, ছেলেকে নিয়ে চুপচাপ ঘরের ভেতরে চলে গেল। সুমন্ত পাকা আমগুলো পেড়ে নিয়ে বাড়ির সামনে চলে এলো। দুপুর 2:30 বাজে। ঝাঁ ঝাঁ রোদে নেহা সীমাদের বাড়ির পেছনের দিকে এগোলো। তার মনে হলো রীতা সেই রহস্যময় মহিলাটিকে একবার দেখে আসা দরকার। এখন কেমন আছেন তিনি? সে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে গেল। গিয়ে তাকালো সেই জায়গাটায় যেখানে রীতা রাতে কালচা সাপটা ছুঁড়ে ফেলেছিল। জায়গাটা এখন একেবারে স্বাভাবিক। মাথা থেতলানো সাপটা নেই, রক্তের চিহ্ন নেই কোথাও। নেহা বুঝে গেল রীতা কিংবা তার স্বামী বা শ্বশুরমশাই তাদের কেউ সাপটাকে সরিয়ে ফেলেছে। আগের দিনের মতো আজও রীতার শ্বশুরমশাই হরনাথ বারান্দায় বসে জাল বুনছে মনোযোগে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। নেহাকে দেখে চমকে তাকিয়ে সে বলল, আজ আবার এসেছো মা? উঠে এসে বসো। সীমার মার শরীর এখন কেমন আছে? নেহা স্মাল হেসে মুখে বলল, এত বড় শোকের পর ভালো থাকা কি আর হয়? হরনাথ মাথা নেড়ে বললেন, তা ঠিক, তা ঠিক। আপনার বৌমা কেমন আছে? শরীরটা ভালো নেই, শুয়ে আছে ঘরে।
অত কাজ করলে শরীর কি আর ভালো থাকে? হঠাৎ ঘরের ভেতর থেকে রিতার গলা ভেসে এলো, কার সাথে কথা বলছো বাবা? সেদিন যে মেয়েটি এসেছিল। কে এসেছিল? কথা শেষ না হতেই রিতা ঘর থেকে পা ফাঁক করে খোঁড়াভাবে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো। চোখে বিস্ময়, চেহারায় ক্লান্তি। নেহা অবাক হয়ে তাকালো তার দিকে। রিতা নেহার দিকে তাকিয়ে বলল, কে এই মেয়েটি? হরনাথ অবাক হয়ে বলল, তুমি তো সেদিন দেখলি। রিতা মান হেসে মুখে বলল, চিনতে পারছি না। সীমার বান্ধবী। ও বসো। নেহার মনে হলো কিছু একটা গড়বড়। এই কি সেই রিতা যিনি গভীর রাতে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে এসেছিলেন? তীব্র সাহসী ভঙ্গিতে ছাপকে ছুঁড়ে মেরেছিলেন। আজ তিনি যেন সম্পূর্ণ পাল্টে গেছেন। ক্লান্ত, ভগ্ন, খুঁড়িয়ে হাঁটছেন, মুখে করুণ ছাপ। চোখ লাল নয়, বরং নিস্তেজ। রিতা বলল, এভাবে কি দেখছো? উঠে এসে বসো। নেহা কিছু বলার আগেই রিতা চোখ বন্ধ করে হালকা কেঁপে বসে পড়ল। নেহা তড়িঘড়ি বারান্দায় উঠে এসে তাকে ধরে বলল, আপনার কি অসুবিধা হচ্ছে? রিতার শাড়ির আঁচলটা বুক থেকে সরে গেছে অজান্তেই। ব্লাউজটা কিছুটা নিচে নেমে গেছে। নেহার চোখ অনিচ্ছা সত্ত্বেও সেদিকটায় আটকে গেল। ডান পাশে স্তনের ওপর গাঢ় বেগুনি রঙের এক দাগ, যেন জোরে কামড়ে ধরা হয়েছিল। দাঁতের গর্তের মতো ছাপ স্পষ্ট। তার বাম পাশে স্তনের ওপরেও দেখা যাচ্ছে ক্ষতবিক্ষত একটি জায়গা, যেখানে জমাট রক্ত কালচে হয়ে শুকিয়ে আছে। নেহা অবাক নয়, ভয় পেয়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এ দাগ কোনো দুর্ঘটনার নয় তো? এ যেন হিংস্র ভালোবাসার নয়, বরং ভয়ঙ্কর প্রাণের খিদে। রিতা ধীরে চোখ খুলল, নিজেকে সামনে নিয়ে বলল, মাথাটা ঘুরে উঠেছিল। সে বুকের কাছে শাড়িটা ঠিক করে নিল। হরনাথ দ্রুত গ্লাসে জল এনে বলল, মাথার তালুতে দাও মা, ঠান্ডা লাগবে। লাগবে না বাবা, আমি ঠিক আছি, বলে রিতা ধীরে ধীরে উঠে দাঁড়াতে গেল। নেহা হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু সে বলল, ধরতে হবে না, আমি পারবো, তুমি বসো। হরনাথ জলের গ্লাস নিয়ে সরে গেল। নেহা মৃদু স্বরে রিতাকে জিজ্ঞেস করল, আপনি যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। না, কোনো সমস্যা নেই, মাথাটা ঘুরছিল শুধু। আপনার স্বামী কি আপনার উপর শারীরিক অত্যাচার করেন? রিতা তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে ভালো করে গা ঢাকা দিয়ে বলল, না তো, ও খুব ভালো, বলেই রিতা ঘরে চলে গেল। নেহা বারান্দা থেকে নামছে। হরনাথ বলল, বসবে না মা? নেহা মাথা নাড়িয়ে বলল, না, আজ নয়। সে বারান্দা থেকে নেমে ফিরে যাচ্ছে। তার বুক ধকধক করছে। সে ভাবল, এই দাগগুলো কি লালুদা করেছেন, নাকি রীতা বৌদি রাতে যেখানে গিয়েছিলেন সেখানে কেউ করেছে? নেহা জানে না সত্যি কি মিথ্যা, কিন্তু তার ভেতরে একটা ভয়, একটা কাঁপুনি গেঁথে গেল। নেহা এবার যাচ্ছে শ্মশানের দিকে, চটি জুতোটা এখনও ওখানে আছে কিনা সেটা দেখতে। রিতার করুণ অবস্থার কথা ভাবতে ভাবতে হাঁটছে সে। রোদের তাপে মাথা ঝাঁঝা করছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। মোড়ল সাইকেলে চড়ে নেহার দিকে এগিয়ে আসছেন। দুজন মুখোমুখি হলো। মোড়ল সাইকেল থামিয়ে বলল, ওদিকে কোথায় যাচ্ছ? নেহা খেয়ালই করেনি তাকে। হঠাৎ কথা শুনে চমকে উঠে দেখল মোড়ল। সে বলল, কিছু বলছেন মোড়ল মশাই? বলছি, একা একা কোথায় যাচ্ছ? এই আপনাদের গ্রামটা ঘুরে দেখছি, খুব সুন্দর গ্রামটা। মোড়ল গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সুন্দর আর কি আছে? আছে শুধু আতঙ্ক। নেহা চুপ করে রইল। মোড়ল আবার বললেন, ঘুরে বেরিয়েও না মা, ফিরে যাও। যে সেদিন তো দেখলে কিভাবে সীমার উপর আত্মা ভর করেছিল। নেহা একটু থেমে বলল, একটা কথা বলবো আপনাকে? বলো মা। আপনি তো কারোর ওপর আত্মা ভর করলে তাকে বের করে দিতে পারেন, তাহলে কি চিরতরে আত্মাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন না? মোড়ল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বললেন, না মা, এই গ্রামে অনেক আত্মা আছে। তারা অনেকেই শক্তিশালী, ভয়ঙ্কর। ওদের সঙ্গে পারা আমার সাধ্যের বাইরে। নেহা বলল, কিন্তু আপনার কাছে তো অসম্ভব বলে কিছু নেই। আপনি তো ভাঙা ফুলে যাওয়া পা এক নিমেষে জোড়া লাগিয়ে দেন, যে কোনো অসুখ সারিয়ে দেন। মোড়ল মাথা নিচু করে বললেন, হ্যাঁ মা, এ তো তন্ত্রমন্ত্রের শক্তি, আমার স্বপ্নে পাওয়া, মা কালীর দেওয়া।
তাহলে মা কালীকে বলুন এ বিপদ থেকে মুক্তির উপায় বলে দিতে। এইভাবে মানুষ বাঁচে কি করি? সবসময় মনে হয় রাতের আধারে কে যেন কাকে টেনে নিয়ে যাবে। কে জানে কার ক্ষতি হবে। মা কালী নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। ফিরে যাও, ঘুরে বেরিয়েও না বেশি, দেরি হচ্ছে আমার, রোগী বসে আছে। এই বলে তিনি সাইকেল চড়ে চলে গেলেন। নেহা তাড়াতাড়ি হেঁটে আবার সেই জায়গায় এলো যেখানে পুরনো ক্ষয়ে যাওয়া চটি জুতো পড়েছিল। সে দেখলো এখনও ওইখানেই রয়েছে বাম পায়ের চটিটা। সে মনে মনে ভাবল, মিছেই কি আমি সুমন্তকে সন্দেহ করছিলাম? হয়তো উনি সেই ছায়ামূর্তি ছিলেন না। তবুও তার মনে যেন কিছুতেই মানতে চাইছে না। নেহা ফিরে আসছে। হঠাৎ কিছুটা দূর থেকে ভেসে এলো প্রচণ্ড চিৎকার আর চেঁচামেচির আওয়াজ। সে দৌড়ে এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। একটি একতলা বাড়ির সামনে জড়ো হয়ে আছে অনেক মানুষ। তারা ক্ষিপ্ত ভঙ্গিতে বাড়িটির দিকে যা কিছু তাদের হাতে পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। পাথর, মাটি, ইটের টুকরো, সব কিছু। জানালা, দরজা, এমনকি গ্রিলে লেগেও প্রতিধ্বনি তুলে ফিরছে সেই ঢিল। কিছু ঢুকেও পড়ছে বাড়ির ভেতরে, ভেঙে দিচ্ছে জিনিসপত্র। পুলিশ তাদের থামাতে চেষ্টা করছে, কিন্তু তারা থামছে না। নেহা ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল ঘটনাটা বোঝার জন্য। ইন্দ্র তাকে দেখে তড়িঘড়ি এগিয়ে এলো। কি হয়েছে জিজ্ঞাসা করলো নেহা। ইন্দ্র নিচু গলায় বলল, ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে নয়নার সালোয়ার কামিজে আর অমিতের শরীরে কয়েকটা জায়গায়, এমনকি তার রক্তমাখা চটিতেও বিনয় মাস্টার ও তার স্ত্রী আর মেয়ের হাতের ছাপ পাওয়া গেছে। এই খবর ছড়াতেই গ্রামের মানুষ খেপে উঠেছে। এই বাড়িটি বিনয় মাস্টারদের। আমাদের সবার ধারণা এই পরিবারই রাতের অন্ধকারে গ্রামের মানুষদের ধরে নিয়ে পাচার করছে কোথাও, না হয়ে মেরে ফেলে লুকিয়ে রাখছে। এই কথা শুনে নেহা থমকে গেল। তার ভেতরে কেমন যেন একটা ঝাঁকুনি লাগলো। সত্যি কি এরাই খুন করেছে অমিতকে? ময়না তদন্ত তো তেমনই বলছে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে আরও একটা প্রশ্ন আগের মতোই ঘুরপাক খেতে লাগলো। খুন করে কি কেউ এত সহজে প্রমাণ রেখে যায় ঘরের ভেতর? এই ব্যাপারটাই তার মাথায় আগে ঢোকেনি, এখনও ঢুকছে না। আজকে শুনলেন রহস্যের ছায়ার পরপর দুটি পর্ব। কলমে লিপিকা বিশ্বাস। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।